সবার অফ করে দিয়েছি। কিছু বললে মেসেজ বক্সে লিখবে, মেসেজ দেখবো দিয়ে অন করবো। ঠিক আছে? দেখো একে আমার গলার অবস্থা খুব খারাপ। দেখো ডিফেন্স মেকানিজম জিনিসটা বোঝা, আমি আগে গল্পটা বলি, তারপর যেটা লেখা আছে সেটা বুঝিয়ে দেবো। ডিফেন্স মেকানিজম হচ্ছে, দেখবে আমরা অনেক সময় রেগে যাই, আমাদের মধ্যে অনেক রকম অ্যাংজাইটি তৈরি, অ্যাংজাইটি মানে যে দুশ্চিন্তা, স্ট্রেস, মানে অনেক সময় আমাদের মধ্যে স্ট্রেস কাজ করে, দুশ্চিন্তা, তারপর ডিপ্রেশন চলে আসে, তাই না? অনেক সময় আমাদের মধ্যে পেনফুল সিচুয়েশন, মানে অনেক কষ্ট পাই আমরা, অনেক প্রবলেম হয়, সে কষ্ট হয়, সেগুলোকে কিভাবে রিকভার করব, সেই প্রক্রিয়াটাকে বলছে ডিফেন্স মেকানিজম। অর্থাৎ ডিফেন্স মেকানিজম কথার অর্থ হচ্ছে যেগুলো আনডিজারেবল কন্ডিশন। আনডিজারেবল কন্ডিশন মানে যেগুলো আমরা চাই না, বুঝতে পেরেছো? যেগুলো আমাদের দরকার নেই, যেগুলো আমাদের পছন্দ না, সেই কন্ডিশন থেকে কিভাবে আমরা নিজেকে হ্যাপি রাখবো, অর্থাৎ নিজেদেরকে কিভাবে আমরা মানে সবসময় খুশি রাখবো, সেটাকে বলছে ডিফেন্স মেকানিজম। যেমন দেখো একটা কথা বলি, এখানে কি বলা হয়েছে, ডিফেন্স মেকানিজম বলতে বোঝাচ্ছে আমাদের যে ইগো রয়েছে, এটা ফ্রয়েড বলেছেন। ফ্রয়েড কি বলেছেন? ফ্রয়েড বলেছেন আমাদের ব্যক্তিত্বের তিনটে রূপ রয়েছে, একটা যে ঈদ, একটা হচ্ছে কি ইগো, আর একটা হচ্ছে সুপার ইগো, তাই তো? সুপার ইগো, এই তিনটের কথা কে বলেছেন? এই তিনটের কথা বলেছেন ফ্রয়েড। এবার কি হচ্ছে, এই যে ঈদ, ঈদের কাজ কি? ঈদের কাজ হচ্ছে আমাদের সুপ্ত মনোবাসনা, ঠিক আছে, এগুলোকে বলা হয় বন্য বাসনা। যত আমাদের মনের খারাপ চিন্তা ভাবনা করতে চায় কে? এই ঈদ। ঈদ কিন্তু কোনো কিছু ধার ধারে না, কথাটা বুঝতে পেরেছো? ঈদ কিন্তু কোনো কিছু ধার ধারে না, ও চায় শুধু মনের তৃপ্তি। এটা আমার হোলি হয়ে গেল, এটা আমি কিন্তু তোমাদেরকে ফ্রয়েডের যখন থিওরি পড়িয়েছিলাম বলেছিলাম। তাহলে এবার কি হচ্ছে, এই ঈদ আছে আর এখানে ইগো আছে। তাহলে যখন ডিফেন্স মেকানিজম হচ্ছে এই ইগো, এই ইগো কি করছে, এই ঈদ এবং সুপার ইগোর মধ্যে কি করছে, একটা ব্যালেন্স তৈরি করছে। তাহলে ডিফেন্স মেকানিজমটা কি, যখন ইগো ঈদ এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স করছে, সেটাকে আমরা কি বলবো, ডিফেন্স মেকানিজম। যেমন আমি একটা কথা বলি, ধরো তোমার একটা রিলেশনশিপ আছে, কাকে বোঝো, বাস্তব উদাহরণ, তোমার ধরো রিলেশনশিপ আছে, তোমার ব্রেকআপ হয়ে গেছে, দীর্ঘদিনের রিলেশনশিপ, তখন তোমার ইগো কি বলে, এই ওই ছেলেটা, ওই মেয়েটা তোর সঙ্গে চিট করেছে, তোর সঙ্গে ওর যে ছবি আছে, ভিডিও আছে, তুই ওইগুলোকে পাবলিক করে দে, যাতে ওর দুর্নাম হয়। বলে তো আমাদের মন, অনেক সময় বলে তো, বা অনেক সময় কি বলি, যে তোর সঙ্গে রিলেশন ছিল, তুই ওর বাড়িতে ফোন করে বলে দে, যেমন তোর সঙ্গে চিট করেছে, তুই বাড়িতে ফোন করে বলে দে, ঠিক আছে? আবার সুপার ইগো বলে যে না না, এগুলো করা যাবে না, তাহলে ওর সঙ্গে তোর মধ্যে পার্থক্যটা কোথায়? তুইও যদি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করিস, তাহলে তোর সঙ্গে ওর পার্থক্যটা কোথায়? সুপার ইগো বলছে। কারণ সুপার ইগো কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? সুপার ইগো হচ্ছে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর আগে আমি বলেছিলাম সুপার ইগো হচ্ছে বিবেক দ্বারা। আমার বিবেক বলছে না, কুকুর কামড়িয়েছে ঠিক আছে, আমি কি তাকে কামড়াবো? নিশ্চয় না। আর ঈদ বলছে না, যে যেমন মানুষ তার সঙ্গে তেমন ব্যবহার করতে হবে। এবার তো দ্বন্দ্ব হয়ে গেল আমার মধ্যে, যে একবার বলছে এই কর, ও বলছে এটা কর, দ্বন্দ্ব হয়ে গেল। তখন ইগো এসে কি বলছে, দূর পাগলা, তোর ব্রেকআপ হয়নি, চিন্তা করিস না, হয়তো কোনো একটু ঝামেলা হয়েছে, একটু মন খারাপ হয়েছে, তাই তোকে ব্লক করে দিয়েছে, ব্রেকআপ বলেছে। দেখবি 10 দিন পরে ঠিক তোকে আবার মনে করবে, ঠিক তোকে আবার ফোন করবে, আবার দেখবি ও তোকে সরি বলে সবকিছু ঠিকঠাক করে নেবে। তুই জাস্ট একটু ধৈর্য ধর। এই যে তোকে বলছে যে তুই একটু জাস্ট ধৈর্য ধর, দেখবি তোর আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এটা কে বলছে? এটা বলছে সুপার ইগো। তাহলে ঈদ, ঈদ বলছে তাকে খারাপ করে দে সবার সামনে, আর সুপার ইগো বলছে না না কিছু করবি না। এই দুটোর মধ্যে ব্যালেন্স তৈরি করলো কে? ইগো। যে তোকে খারাপও করলো না, আবার তোমাকে নিজের বিবেককেও জাগ্রত করলো না। ইগো কি বললো? ইগো বললো একটু ধৈর্য ধর, যে তোর দেখবি আবার সবকিছু ঠিক হয়ে যাবে। এটাকে বলছে ইগো। অর্থাৎ যখন আমাদের ঈদ এবং সুপার ইগোর মধ্যে একটা মানে ভারসাম্য বজায় রেখে চলি, তখন সেটাকে আমরা বলবো ডিফেন্স মেকানিজম।
অর্থাৎ আমাদের মধ্যে অনেক সময় যে ডিপ্রেশন আসে, স্ট্রেস আসে, বিভিন্ন আনফুল সিচুয়েশন আসে, সেগুলোকে যখন আমরা ব্যালেন্স করে লাইফে চলি, সেটাকে আমরা বলবো ডিফেন্স মেকানিজম। এটির ধারণা দিয়েছেন কে? এটির ধারণা দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড। এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কি বলছে? তাহলে এখানে বলছে ইগো এবং ঈদ এবং সুপার ইগোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। আবার এটা দেখো বলছে এটি ধারণা দিয়েছেন কে? এটা ধারণা দিয়েছেন সিগমন্ড ফ্রয়েড। এটি হলো একটি আনকনসিয়াস থট, এটা মাথায় রাখবে। এটি হলো একটি আনকনসিয়াস থট, মনে থাকবে। এটা আমাদের কোথা থেকে আসে? এটা আসে আমাদের আনকনসিয়াস মাইন্ড থেকে। এটা আমাদের বিভিন্ন স্ট্রেস থেকে আমাদেরকে মুক্তি দেয়, অর্থাৎ আমাদের বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে আমাদেরকে মুক্তি প্রদান করে কে? সেটা হচ্ছে ডিফেন্স মেকানিজম। বোঝা গেল? ক্লিয়ার? বলো। বলো, বুঝতে পেরেছো সবাই? কারো যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, একটু আমাকে মেসেজ বক্সে লিখো। আচ্ছা, ক্লিয়ার সবার? ঠিক আছে, চলো নেক্সট। 1 নাম্বার। 1 নাম্বার কি বলছে দেখো? 1 নাম্বার বলছে ডিনায়াল। ডিনাইলটা দেখো। ডিনাইলটা বলছে বাস্তবতাকে। এবার ডিফেন্স মেকানিজমের অনেকগুলো ভাগ আছে, বুঝতে পেরেছো? এবার ডিফেন্স মেকানিজমের অনেকগুলো টাইপ আছে, সেই টাইপগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ফার্স্ট দেখো 1 নাম্বার কি বলছে দেখো। 1 নাম্বার বলছে ডিনাইল। ডিনাইল জিনিসটা বোঝো। ডিনাইল বলতে কি বোঝায়? বাস্তবতাকে অস্বীকার করা। এটা বুঝিয়ে দিচ্ছি আমি। বাস্তবতাকে ডিনাইল মানে কি? ডিনাই কথার অর্থ হচ্ছে অস্বীকার করা, অর্থাৎ বাস্তবতাকে অস্বীকার করা। যেমন হচ্ছে দেখো, আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই জানি যদি আমরা ধূমপান করি আমাদের কিন্তু ক্যান্সার হবে। যদি আমরা মদ পান করি আমাদের ক্যান্সার হবে। কিন্তু আমরা কে মানি বলো তো? প্রত্যেকে জানি আমরা যদি পাপ কাজ করি, আমরা যদি পাপ কাজ করি মৃত্যুর পরে ঈশ্বর আমাদেরকে শাস্তি দেবে। কিন্তু কে মেনে চলে বলো? কেউ মেনে চলে? কেউ কিন্তু মেনে চলে না। তাহলে আমরা সবকিছু জানি। আমি যদি পড়াশোনা না করি আমি কিন্তু এক্সামে পাস করতে পারবো না, তবুও আমি পড়াশোনা করি না। মানে বাস্তবতাকে অস্বীকার করা। আমি জানি এটা হবে, তবুও আমি কি করছি? বাস্তবতাকে অস্বীকার করছি। এটাকে আমি কি বলবো? ডিনাইল। যেমন হচ্ছে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তবুও আমরা এটাকে অস্বীকার করি। ওকে, অর্থাৎ রিফিউজ টু অ্যাকসেপ্ট রিয়ালিটি অর ফ্যাক্ট। যখন আমরা বাস্তবতাকে অস্বীকার করি, মেনে নিই না, সেটাকে আমরা বলবো ডিনাইল। ডিনাইল কথার অর্থ হচ্ছে অস্বীকার করা। বোঝা গেল? ক্লিয়ার? বলো, বুঝতে পেরেছো সবাই? ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট 2 নাম্বার বলছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়? ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝো দেখো। ডিসপ্লেসমেন্ট মানে বোঝো, ডিসপ্লেসমেন্ট কথার অর্থ হচ্ছে স্থানান্তর করা, একটা জিনিসকে আর একটা জিনিসের উপরে চাপিয়ে দেওয়া। যেমন দেখো বলছে বিকল্প কোনো কিছুর দ্বারা নিজেকে তৃপ্তি প্রদান করা, এটাকে বলছে ডিসপ্লেসমেন্ট। জিনিসটা বোঝো। জিনিসটা ধরো তুমি চাকরি করো, ভালো করে বোঝো। তুমি চাকরি করো, চাকরি করছো কোথাও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করো। তোমার বস তোমাকে আজকে প্রচুর বকেছে, ঠিক আছে? যে কোনো কারণ হোক তোমার বস তোমাকে বকেছে। এবার বলো
তোমার বস যদি তোমাকে বকে, তুমি কি তোমার বসকে তুমি বকতে পারবে? বলো, পারবে কি? একদমই বকতে পারবে না। বস যেভাবে বকুক না কেন, তুমি মাথা নিচু করে শুনে নিয়েছো, তোমার প্রচুর রাগ হয়েছে, তুমি বাড়ি এসে তোমার ব্যাগটাকে একদম টান মেরে ফেলে দিলে তোমার বিছানায়। তোমার, তুমি বিবাহিত, তোমার স্ত্রীকে বলো এই জল নিয়ে আই। অনেকদিন ভদ্রভাবে বলো একটু আমাকে এক গ্লাস জল দাও। তুমি এসে কি করলে এই জল নিয়ে আই। তোমার বাচ্চা যদি খেলা করে, তাকে বলবে, তাকে মারতে শুরু করলে, সারাক্ষণ খেলাধুলা পড়াশোনা নেই। মানে কি? একজনের রাগ যখন আমরা অন্যজনের ওপর তুলি, সেটাকে বলবো ডিসপ্লেসমেন্ট। বুঝতে পেরেছো? যখন আমাদের মধ্যে কোনো স্ট্রেস হবে, কোনো ডিপ্রেশন হবে, কোনো ধরো মানে আনডিজারেবল কোনো ইভেন্ট, মানে সিচুয়েশন ক্রিয়েট হবে, সেটা আমরা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কি করব? একজনের রাগ যখন অন্য জনের ওপরে তুলবো, সেটাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? ক্লিয়ার? বলো, বুঝতে পারছো কিনা? যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের মানে তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ, ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে, কখন, কিভাবে ক্লাস হয়, সমস্ত কিছু। ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার হচ্ছে সবার? তাড়াতাড়ি রেসপন্স করবে। কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয়, আমি তাহলে আবার বলতে পারবো। ওকে। আর কোনো কিছু বলার থাকলে আমাকে বলবে, তাহলে আমি মাইক্রোফোন অন করব। ঠিক আছে? চলো, নেক্সট দেখো ফ্যান্টাসি। ফ্যান্টাসি কথার অর্থ হচ্ছে কল্পনার জগতে বাস করা বা দিবা স্বপ্ন দেখা। যেমন আমরা দেখো না, আমরা পড়াশোনা কিন্তু করি না। যেমন দেখবে কিছুদিন আগেই আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি শুয়ে শুয়ে বিভিন্ন একটা প্ল্যান করছিলাম, যে আমি 3-5টা টুকটুকি কিনবো, সেটা ভাড়া দেব, মাসে 45,000 টাকা ইনকাম হবে। এটা কি? এটা আমার দিবা স্বপ্ন। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে একটা টুকটুকি যদি ভাড়া দিই, তাহলে 300 টাকা পাবো। 5টা ভাড়া মানে দিনে 3 × 5 = 1500 টাকা, মাসে 4500 টাকা, 45,000 টাকা। এটা এটা এটাকে কি বলছে? এটাকে বলছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি কথার অর্থ হচ্ছে দিবা স্বপ্ন দেখা, মানে জেগে জেগে স্বপ্ন দেখা, ভাবা, যেটা কিন্তু আমি বাস্তবে কিছু করছি না, কিন্তু আমি ভাবছি এটা করব, ওটা করব, এটা করব। এটাকে বলছে ফ্যান্টাসি। আমার পকেটে 1 টাকা নেই, কিন্তু আমি স্বপ্ন দেখছি এই করব, এই করব, এই করব। তাহলে এটাকে বলবো আমরা কি? ফ্যান্টাসি। বুঝতে পেরেছো? তারপর চলে আসে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন মানে কি? কোনো বিখ্যাত জিনিসের সঙ্গে নিজেকে পরিচিত ঘটানো। এটাকে বলছে নিজের পরিচয়কে তুলে ধরা। এটাকে বলছে আইডেন্টিফিকেশন। জিনিসটা বোঝো। ধরো আমরা যখন কোথাও ঘুরতে গেছি, ভালো করে দেখো, আমরা অনেক সময় ঘুরতে গেছি, ঘুরতে গিয়ে দেখছি কোনো একটা সিনেমা স্টার দাঁড়িয়ে আছে, ভালো করে বোঝো। আমরা কি করি? সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে চলে যাই, স্যার একটা অটোগ্রাফ প্লিজ, বা স্যার একটা সেলফি প্লিজ। কেন? কারণ এটাই, যাতে আমি ওই সেলিব্রিটির সঙ্গে একটা ছবি তুলে তার সিগনেচার নিয়ে আমি নিজেকে সবার সামনে বড়াই করতে পারি, নিজেকে তুলে ধরতে পারি, যে আমার একটা আইডেন্টিফিকেশন আছে। দেখ, আমি শাহরুখ খানের সঙ্গে ছবি তুলেছি, দেখ আমার শাহরুখ খানের সিগনেচার আছে। অর্থাৎ এটাকে বলছে আইডেন্টিফিকেশন। অর্থাৎ যখন তুমি কোনো বিখ্যাত জিনিসের সঙ্গে নিজেকে পরিচিত ঘটাবে, সেটাকে বলছে আইডেন্টিফিকেশন। যেমন দেখো, তুমি তাজমহল ঘুরতে গেছো, আমরা কি করি? তাজমহলের সঙ্গে একটা সেলফি তুলি। কেন? যাতে তাজমহল যে আমি গেছি, সেখানে আমার একটা পরিচিতি ঘটে। বুঝতে পেরেছো?
অর্থাৎ যখন কোনো বিখ্যাত জিনিসের সঙ্গে আমি নিজেকে তুলে ধরার চেষ্টা করব, সেটাকে আমি বলবো আইডেন্টিফিকেশন। নেক্সট বলছে আইসোলেশন, অর্থাৎ নিজেকে অন্যের থেকে দূরে রাখা। দেখবে আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই, যাই না? অনেক সময় যখন ডিপ্রেশনে চলে যায়, যেমন দেখো, ধরো 2023 সালের রেজাল্ট হয়েছে, আমার এখানে গ্রুপে ধরো পরীক্ষা দিয়েছে 300 জন, 300 জন পরীক্ষা দিয়েছে, সেখানে 250 জন কোয়ালিফাই করেছে, আর মাত্র 50 জন কোয়ালিফাই করতে পারেনি। এই 250 জন যারা কোয়ালিফাই করেছে তারা তো খুব আনন্দ পাবে, আর বাকি 50 জন যারা ফেল করেছে তারা কি করবে বলো তো? তারা কি এই বন্ধুদের সঙ্গে হুল্লা হুল্লা করবে? একদম করবে না। তারা কি করবে? নিজেদেরকে ঘরের ওপরে বন্দি, ঘরের মধ্যে বন্দি করে রাখবে, যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারছি না। ঠিক আছে, আমি কি করব? নিজেকে আইসোলেট করে রাখবো, নিজেকে অন্যদের থেকে দূরে রাখার চেষ্টা করব। এটাকে বলছে আইসোলেশন। মানে যখন আমার সঙ্গে কোনো কিছু একটা খারাপ কিছু হবে, তখন আমি কি করব? নিজেকে সবার থেকে আলাদা করে রাখি। এটাকে বলছে আইসোলেশন। হয় না আইসোলেশন? অর্থাৎ দেখবে কারোর একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে, তখন ওই ছেলেটা কি কারোর সঙ্গে মিশতে চায়? মিশতে চায় না, সে সবসময় একা থাকতে চায়। কারণটা কি? কারণ তার মধ্যে একটা পেনফুল সিচুয়েশন তৈরি হয়েছে, সেই সিচুয়েশনটাকে রিকভার করার জন্য সে নিজেকে আইসোলেট করে। আইসোলেট কথার অর্থ হচ্ছে সবার থেকে নিজেকে দূরে রাখা, এটাকে বলছে আইসোলেশন। বুঝতে পারছো? ক্লিয়ার বলো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো। দেখো, এবার নেক্সট চলে আসি প্রজেকশন। প্রজেকশনটা বোঝো। আমার গলার অবস্থা খুবই খারাপ। প্রজেকশন বলতে কি বোঝাচ্ছে? নিজের দোষকে অন্যের উপরে চাপিয়ে দেওয়া। আমরা অনেক সময় রিলসে দেখি না? অনেক সময় রিলসে দেখি, কিরকম রিলস বলো তো? অনেক সময় রিলসে দেখেছি কিরকম, যে এখানে একটা বাচ্চা ধরে শুয়ে আছে বেডের ওপরে, বাচ্চাটার মা কি করছে? অনেক জামা কাপড় ভালো করে সাজিয়ে রাখছে। হঠাৎ বাচ্চাটার বাবা বেডের ওপর আসে, তো বাচ্চাটার বাবা কি করে? যে কোনো কারণে সে জামা কাপড়গুলো নিচে পড়ে যায়, তখন বাচ্চাটার মা, নিশ্চয়ই বাচ্চাটা তো মানে বাচ্চাটার মা কি করবে? বাচ্চার বাবাকে বকবে, কারণ জামা কাপড়গুলো ফেলে দিয়েছে, কারণ তার মা অনেক কষ্ট করে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছে। তখন কি করে? তার বাবাটা নিজের দোষকে ঢাকার জন্য ওই বাচ্চাটাকে কি করে? তার পাগুলো ওর, ওই যে ড্রেসগুলো তার মা যে সাজাচ্ছে সেখানে দিয়ে দেয়। কারণটা কি? কারণ নিজের দোষটাকে ঢাকার জন্য অন্যের উপরে চাপিয়ে দেওয়া। বুঝতে পেরেছো? আমি কোনো একটা দোষ করেছি, সেই দোষ থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি অন্যের ওপর যখন চাপিয়ে দেব, সেটাকে আমি বলবো প্রজেকশন। ভালো করে বোঝো, প্রজেকশন কথার অর্থ হচ্ছে নিজে দোষ করে যখন আমি অন্যের ওপরে চাপিয়ে দিব নিজেকে বাঁচানোর জন্য, সেটাকে আমি বলবো প্রজেকশন। দেখো বলছে, প্রজেকশন ইজ এ ডিফেন্স মেকানিজম দ্যাট ইনভলভ টেকিং আওয়ার ওন আনএক্সেপ্টেবল কোয়ালিটি। অর্থাৎ যখন আমাদের কোনো আনএক্সেপ্টেবল, যেটা গ্রহণযোগ্য নয়, এরকম কিছু কাজ করেছি বা ফিলিংস অ্যান্ড অ্যাসক্রিবিং দেম টু আদার পিপুল, যেটা আমি অন্যের ওপরে চাপিয়ে দিই। বুঝতে পেরেছো? যেগুলো আনএক্সেপ্টেবল কোয়ালিটি, ফিলিংস, এগুলো কি করি আমরা? অন্যের ওপরে চাপিয়ে দিই, সেটাকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমরা বলবো কি বলবো বলতো? প্রজেকশন। প্রজেকশন কথার অর্থ হচ্ছে যেটা আমরা অন্যের উপরে চাপিয়ে দিই, নিজে দোষ করে অন্যের উপর চাপিয়ে দিই, সেটাকে আমরা বলবো প্রজেকশন। নেক্সট দেখো, নেক্সট বলছে রেশনালাইজেশন। রেশনালাইজেশন মানে কি? ভুল করার পরে যুক্তি খাড়া করা।
যেমন দেখো, ভুল করার পর যুক্তি খাড়া করা মানে কি? ধরো তুমি হোস্টেলে থাকো, হোস্টেলে পড়াশোনা করেছো, পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারোনি, পড়াশোনা করোনি, ভালো রেজাল্ট করতে পারোনি, তখন তুমি কি বলো? যে হোস্টেলে গেছি, তোমার জন্য মন খারাপ করছিল, আমি পড়তে পারিনি। আদবে তুমি পড়াশোনা করোনি, হোস্টেলে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরেছো, ঘুরতে গেছো, পড়াশোনাই করোনি, তখন তুমি কি বলেছো বাড়িতে এসে? যে হোস্টেলের পরিবেশ আলাদা, ওখানে খাপ খাইয়ে নেওয়ার জন্য আমি পড়তে পারিনি। তারপরে হোস্টেলে বন্ধুরা অনেক তাড়াতাড়ি লাইট লিভিয়ে ঘুমিয়ে যায়, আমি বেশি রাত্রি পড়তে পারিনি, সেই জন্য আমার রেজাল্ট খারাপ হয়েছে। অর্থাৎ ভুল করেছো তুমি পড়াশোনা করোনি, কিন্তু ভুল করার পরেও তুমি কি করছো? একটা যুক্তি খাড়া করছো যে তুমি দোষী নও, দোষী হচ্ছে এই পরিস্থিতি, তুমি দোষী নও। বুঝতে পেরেছো? দোষ করছো তুমি, কিন্তু তুমি সিচুয়েশনের উপর দোষ দিয়ে দিচ্ছ যে না, এর জন্য আমার এটা হয়েছে, আমি দোষী না, এই সিচুয়েশন না হলে আমি ঠিকই করতে পারতাম। অর্থাৎ যখন দোষ করে, ভুল করে আমরা সেটা থেকে বাঁচার জন্য যখন একটা যুক্তি খাড়া করব, সেটাকে আমরা বলবো রেশনালাইজেশন। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলছে রিয়াকশন ফরমেশন মানে কি? দুই মুখী আচরণ করা, অর্থাৎ সামনে একরকম, পিছনে একরকম। যেমন দেখো, আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তারপর কি করলে? তুমি আমার উপর অনেক রেগে আছো। আমি তোমার উপরে খুব খারাপ ব্যবহার করেছি, তুমি আমার উপরে খুব রেগে আছো, তখন কি করলে? যে তবুও আমি তোমার সঙ্গে যখন কথা বলতে যাচ্ছি, তুমি আমার সঙ্গে হেসে হেসে কথা বলছো, যেই আমি তোমার থেকে দূরে চলে যাচ্ছি, তুমি তখন আমাকে গালি দিচ্ছ, হয় না? এটা সব থেকে বেশি হয় কার উপরে বলো তো? এটা সব থেকে বেশি হয় পুলিশের উপরে। কেন বলো তো? আমরা যখন পুলিশকে দেখি, তখন কিন্তু স্যার ভালো আছেন, অনেক রেসপেক্ট। যেই পুলিশটা চলে যাবে, তখন পিছনে আমরা গালি দিই। এটাকে বলছে রিয়াকশন ফরমেশন। অর্থাৎ সামনে একরকম রূপ দেখাবো, পিছনে অন্য একরকম রূপ দেখাবো, এটাকে আমরা বলবো রিয়াকশন ফরমেশন। নেক্সট বলছে দেখো, রিপ্রেশন মানে কি? দমিয়ে দেওয়া। যেমন দেখো, নিজের মনের আবেগ চিন্তা ভাবনা গুলোকে যখন আমরা দমিয়ে দিই, সেটাকে আমরা বলবো রিপ্রেশন। বুঝতে পেরেছো? যেমন দেখো, একটা কথা বলি, দমিয়ে দেওয়া মানে ভুলে যাওয়া। যেমন দেখো, আমাদের অনেক সময় কি, বাস্তব উদাহরণ দিই, অনেকে ধরো রিলেশনশিপ থাকে, ব্রেকআপ হয়ে যায়, তখন আমরা কি করি? আমার যে ব্রেকআপ হয়েছে, এই কষ্ট হচ্ছে আমার, এই ব্রেকআপ থেকে মুভ অন করার জন্য আমরা কি করি বলতো? অনেক মোটিভেশনাল ভিডিও দেখি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, সিনেমা দেখার চেষ্টা করি, বন্ধুদের সঙ্গে গল্প করি। এই যে আমার মধ্যে যে একটা কষ্টদায়ক সিচুয়েশন তৈরি হয়েছে, আমার মধ্যে একটা কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি কি করছি? আমার ওই আবেগগুলোকে আমি দমিয়ে দিচ্ছি। কিসের মাধ্যমে? সিনেমা দেখে, বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। এটাকে বলছে রিপ্রেশন। অর্থাৎ যখন আমার মনের মধ্যে কোনো পেনফুল সিচুয়েশন হবে, সেই পেনফুল সিচুয়েশন গুলোকে যখন আমি দমিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটাকে আমরা বলবো রিপ্রেশন। দেখো বলছে, repression is a defense mechanism whereby unpleasure provoking mental process such as morally desirable impulse and painful memory are activity prevented from entering conscious awareness। মানে বলছে, আমাদের মনের মধ্যে যেগুলো আমাদের পেনফুল সিচুয়েশন, সেগুলো কি করে আমাদের যে কনসিয়াস মাইন্ড, সেই কনসিয়াস মাইন্ডে আনি না, সেগুলো কি করি? আমরা দমিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা মনে করতে চাই না, সেটাকে বলবো আমরা রিপ্রেশন। বুঝতে পেরেছো? বলো, যদি কারো ডাউট থাকে বলো। আমি আমার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 96473002
217। এখানে রেগুলার ক্লাসের পিডিএফ ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে কখন কিভাবে ক্লাস হয় সমস্ত কিছু। 10 নম্বর দেখো, 10 নম্বর বলছে সাবলিমেশন। সাবলিমেশনটা বোঝো নিজের ইচ্ছাগুলোকে সঠিক পথে চালিত করা, জিনিসটা বোঝো। এখানে কি বলতে চাইছে, সাবলিমেশন কথার অর্থ হচ্ছে ধরো একটা ছেলে, ভালো করে বোঝো, সঠিক পথে চালিত করা মানে দেখো আমরা প্রত্যেকেই জানি যে 2007 সালে যখন ইংল্যান্ডের সঙ্গে ভারতের বিশ্বকাপ হয়, টি-20 বিশ্বকাপ, তখন কি করা হয়েছিল, যুবরাজ সিংকে একজন ইংরেজ ক্রিকেটার অনেক রাগিয়েছিল। তখন যুবরাজ সিং কি করলো, তার যে রাগটা সঠিক পথে চালিত করলো। কিরকম, তাকে 6টা বলে 6টা ছক্কা মেরে দেখিয়ে দিল যে আমিও রাগ দেখাতে পারি। এটাকে বলছে সাবলিমেশন। বুঝতে পেরেছো? সাবলিমেশন মানে হচ্ছে নিজের ইচ্ছাকে, রাগকে সঠিক পথে দেখানো। যেমন দেখো একটা কথা বলি, ধরো তুমি বেকার, ভালো বোঝো, তুমি বেকার, তোমাকে সমাজে কেউ গুরুত্ব দিচ্ছে না, তোমার বাড়ির লোক গুরুত্ব দিচ্ছে না, তোমার প্রিয় মানুষ গুরুত্ব দিচ্ছে না। তুমি কি করলে, তোমার প্রচন্ড রাগ হলো যে আমাকে তোরা এইভাবে ইগনোর করছিস, আমি দেখিয়ে দেব যে আমি যোগ্য। তুমি কি করে রাত দিন পড়াশোনা করে তুমি একজন স্ট্যাবলিশ হয়ে গেলে। অর্থাৎ তোমার রাগটাকে তুমি কি করলে, সঠিক পথে নিয়ন্ত্রিত করলে। এটাকে বলছে সাবলিমেশন। বুঝতে পেরেছো? তুমি কিন্তু তোমার রাগটাকে মদ গাঁজা খেয়ে কিন্তু নেগেটিভ দিকে নিয়ে গেলে না, তোমার রাগটাকে যখন তুমি কি করবে, সঠিক পথে চালিত করবে, সেটাকে বলছে সাবলিমেশন। ওকে, নেক্সট দেখো রিগ্রেশন। রিগ্রেশন কথার অর্থ হচ্ছে পূর্ব অবস্থায় ফিরে যাওয়া। যেমন দেখো আমাদের মধ্যে কি হয়, আমরা বড়, ভালো করে বোঝো, আমার বয়স আজকে 30 বছর বা 28 বছর বা 25 বছর। আমার মধ্যে কি হয়েছে, যে আমার বাড়িতে একটা প্রবলেম হয়েছে বা আমার মধ্যে কোনো একটা আনফুল মানে আনডিজারেবল সিচুয়েশন হয়েছে, তখন আমরা কি করি, কান্না করি। বলো তো কান্না কারা করে? একটা অ্যাডাল্ট মানুষ কি কান্না করে? নিশ্চয় করে না। সে কি করে, সে নিজেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমরা কি করি, অনেক সময় কান্না করি, কেউ বকেছে, আমার ব্রেকআপ হয়েছে বা আমার কিছু পরীক্ষায় ফেল করেছি, আমি কি করি, নিজের আবেগকে ধরে রাখতে পারি না, তখন আমি কি করি, কান্না করি। অর্থাৎ আমি বাচ্চারা যেমন ভাবে কান্না করে সেই সিচুয়েশনে আমি ফিরে গেলাম। এটাকে কি বলছে, রিগ্রেশন। বোঝা গেল? তাহলে রিগ্রেশন ইজ এ ডিফেন্স মেকানিজম প্রপোজড বাই ফ্রয়েড অবশ্যই করেছেন, যেটা কি বলছে, আর্লিয়ার স্টেজ। আর্লিয়ার স্টেজে যখন আমরা ফিরে যাব সেটাকে আমরা বলবো রিগ্রেশন। বুঝতে পেরেছো? অর্থাৎ মানে পূর্বের অবস্থা যখন ফিরে যাওয়ার চেষ্টা করব সেটাকে আমরা বলবো রিগ্রেশন। যেমন দেখো ধরো বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, ঠিক আছে, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, সে কিছু একটা খাচ্ছে খাচ্ছে তখন কি হয়, তার বড় ভাই, সে তো অনেক বড়, সে কি করে মানে ছোট্ট বাচ্চার মতো তার কাছে চাই, একটু দা না রে, একটু দে না রে। আমরা বলি না অনেকে, একটু দাও, একটু দাও, মনে হয় আমিও যেন বাচ্চা। বুঝতে পেরেছো? এই যে বাচ্চার মতো অভিনয় করা মানে আগের অবস্থায় ফিরে যাওয়া, এটাকে বলছে রিগ্রেশন। নেক্সট দেখো, নেক্সট বলছে কি, কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ করা, মানে ক্ষতি করা। ক্ষতি মানে একদিক ক্ষতি হলে অন্যদিকে পুষিয়ে নেওয়া। যেমন দেখো একটা কথা বলছে, কম্পেনসেশনটা কি, যেমন আমরা প্রত্যেকেই জানি যে সচিন টেন্ডুলকার কিন্তু পড়াশোনায় ভালো না, সে কিন্তু মাধ্যমিকেও ফেল করেছে। ভালো করে দেখো, সচিন টেন্ডুলকার মাধ্যমিকে ফেল করেছে, তখন সচিন টেন্ডুলকার ভালো কিন্তু ক্রিকেট খেলতে জানতো না। তো সচিন টেন্ডুলকার কি মনে করলো, যে আমি তো মাধ্যমিকে ফেল করেছি, সমাজ কি বলবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমি তো জানি না, কিন্তু আমি ক্রিকেট ভালো খেলতে পারি, আমাকে ক্রিকেটের উপর ফোকাস করতে হবে, এই ক্রিকেটের উপরে আমাকে নাম যশ করতে হবে। এটাকে বলছে কম্পেনসেশন। মানে একদিকে ক্ষতি হলেও অন্যদিকে পুষিয়ে নেওয়া, এটাকে বলছে কম্পেনসেশন। আমি অঙ্ক ভালো পারি না, কিন্তু আমাকে তাহলে কি করতে হবে, সাইকোলজিতে বেশি নাম্বার পেতে হবে। আমি ইংরেজি ভালো পারি না, আমাকে বাংলাতে ভালো নাম্বার তুলতে হবে। এটাকে বলছে কম্পেনসেশন। বলো, ক্লিয়ার এই পর্যন্ত? এগুলো হচ্ছে ডিফেন্স মেকানিজম। এরপরে তোমাদেরকে এমসিকিউ গুলো করাবো, আজকে করাবো না, কারণ আমি কথা বলতে পারছি না, আমার খুবই গলার অবস্থা খুবই খারাপ।
এটা কালকে করিয়ে দেবো তোমাদের দিনের বেলায়। এমসিকিউ গুলো কালকে দিনের বেলায় ক্লাসে করিয়ে দেবো। বলো থিওরি যেটুকু পড়ালাম সেটুকু কারো বুঝতে অসুবিধা কিনা? তো গতকালকে আমরা কিন্তু টোটালি কিন্তু ডিটেলসে পড়েছিলাম। কালকে আমরা ফ্রয়েডের যে পার্সোনালিটির যে ডিফেন্স মেকানিজম ছিল সেটা কিন্তু আমরা টোটালি ডিটেলসে পড়েছিলাম। তো আজকে আমরা এই টপিকের ওপরে যে এমসিকিউগুলো হয়ে থাকে সেই এমসিকিউগুলো এক এক করে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস কিন্তু ইংলিশে আছে, কারণ এই টপিকটা একটা ওয়ার্ড টপিক। ভালো করে দেখো, এই টপিকটা একটু ওয়ার্ড টপিক মানে একটা ব্যতিক্রম টপিক। তো সেই জন্য এটাকে আমি ইংরেজিতেই করানোর চেষ্টা করছি, কিন্তু জিনিসটা বুঝে নিলে আর তোমাদের প্রবলেম হবে না। একটু বোঝার চেষ্টা করো, দেখবে প্রত্যেকটা জিনিস তোমরা পারবে। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার, মানে এই এই টপিকটা বেশিরভাগ তোমার অন্যান্য রাজ্যের টেট পরীক্ষা আসে, বুঝতে পেরেছো? তো সি টেটের এসেছে, এছাড়া অন্যান্য রাজ্য, রাজস্থান, মধ্যপ্রদেশ স্টেট, এগুলোতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে, হোয়াট টাইপ অফ ডিফেন্স মেকানিজম ইজ ইউজড বাই এ পারসন হোয়েন হি গেটস অ্যাংরি অ্যাট হিজ চাইল্ড ওয়ার স্পাউস বিকজ হি হ্যাড এ ব্যাড ডে অ্যাট ওয়ার্ক। এটার মানে কি বোঝো? মানে বলছে হোয়াট টাইপ অফ ডিফেন্স মেকানিজম, এক্ষেত্রে কোন ধরনের ডিফেন্স মেকানিজমের কথা বলা হয়েছে বা ব্যবহার করা হয় যখন একজন পারসন, মানে যখন একজন ব্যক্তি, হি গেট অ্যাংরি, যখন একজন ব্যক্তি রেগে যায়, যখন একজন ব্যক্তি রেগে যায় অ্যাট হিজ চাইল্ড, কার ওপরে? তার সন্তানের ওপরে, বা তার স্পাউস মানে এখানে হাজব্যান্ড ওয়াইফ, যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর ওপর রেগে যাবে, বা মেয়ে হলে তার হাজব্যান্ডের ওপরে সে রেগে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে হি হ্যাড এ ব্যাড ডে অ্যাট ওয়ার্ক, কারণটা হচ্ছে সে তার অফিসে তার দিনটা খারাপ গেছে। বুঝতে পেরেছো? কাল কি বলেছিলাম যে কোনো একজন ব্যক্তি যখন তার অফিস ওয়ার্ক, মানে ওয়ার্কিং প্লেসে তার যখন বস বা কেউ তার যে সিনিয়র আধিকারিকরা রয়েছেন তাকে যদি বকাঝকা করে বা তাকে যদি রাগ দেখায়, সেই রাগটা কিন্তু আমরা বসের ওপরে বা সিনিয়র আধিকারির ওপরে ফেলতে পারি না। তখন বাড়ি এসে আমরা কি করি? আমাদের সন্তান বা আমাদের স্ত্রীর ওপরে প্রয়োগ করি। এই যে ডিফেন্স মেকানিজম, এটাকে আমরা কি বলি? ডিনাইল মানে অস্বীকার করা, রিপ্রেশন, প্রজেকশন, ডিসপ্লেসমেন্ট, আর একটা হচ্ছে রিগ্রেশন। তাহলে কী হবে? আনসার করো, প্রত্যেক আনসার করো। একদম একদম সঠিক, প্রত্যেকে সঠিক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, মানে এইটা হবে আনসার। যেটা হবে আমাদের সঠিক আনসার সেটা হবে ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ একজনের রাগ যখন আমরা অন্য জনের প্রতি, মানে অপশন নাম্বার 3, ঠিক আছে? অপশন 3 কারেক্ট, অনলি ডি হবে আনসার। বোঝা গেল? তার মানে এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কথার অর্থ কি? একজনের রাগ যখন আমি অন্য জনের ওপর দিয়ে তুলবো সেটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? ক্লিয়ার? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে, দ্য কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম ইন হুইচ অ্যাংজাইটি প্রভোকিং বিহেভিয়ার্স অর থটস আর টোটালি ডিসমিসড বাই দ্য আনকনসিয়াস মাইন্ড। এটা ভালো করে বোঝো। এখানে প্রশ্নটা কি বলছে? এখানে প্রশ্নে বলছে দ্য কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম, এখানে কোন ডিফেন্স মেকানিজমের কথা বলা হয়েছে? ইন হুইচ, যার মধ্যে, ইন হুইচ মানে যার মধ্যে অ্যাংজাইটি প্রভোকিং বিহেভিয়ার্স, আমাদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, যে অ্যাংজাইটি রয়েছে সেটাকে কি করা হবে? অথবা আমাদের মধ্যে যে থটসগুলো রয়েছে, বিভিন্ন চিন্তাভাবনাগুলো রয়েছে, সেগুলো টোটালি ডিসমিস, মানে টোটালি দমিয়ে দেওয়া হয়। ডিসমিস কথার অর্থ হচ্ছে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়, মানে দমিয়ে দেওয়া হয়। সেটাকে আমরা কি বলবো? যেমন কালকে আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে ধরো কারোর রিলেশনশিপ ছিল, তার ব্রেকআপ হয়ে গেছে, তার মনের মধ্যে তো অনেক কষ্ট। সেই কষ্টগুলো ভোলার জন্য আমরা কি করি? বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, গান শুনি, ঘুরতে যাই। অর্থাৎ আমাদের যে মনের মধ্যে যে কষ্ট বা
মানে আনডিজায়ারেবল কন্ডিশন সেগুলোকে কি করি, ডিসমিস করে দিই। মানে কনসিয়াস মাইন্ড থেকে সেগুলো আমরা আনকনসিয়াস মাইন্ডে নিয়ে চলে যাই। এটাকে আমরা কি বলবো, ডিনিয়াল বলবো। ডিনিয়াল মানে অস্বীকার করা, রিপ্রেশন, প্রজেকশন আর র্যাশনালাইজেশন। কী হবে অ্যান্সার, বলো কী হবে অ্যান্সার? একদম সঠিক। তাহলে এইটা সঠিক আনসার হবে অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, রিপ্রেশন। রিপ্রেশন কথার অর্থ হচ্ছে আমাদের মনের মধ্যে যে সমস্ত আবেগগুলো রয়েছে, উদ্বেগগুলো রয়েছে বা স্ট্রেসগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণরূপে দমিয়ে দেওয়া। বোঝা গেল? একদম আনকনসিয়াস মাইন্ডে নিয়ে চলে যাওয়া, মনে করতে না চাওয়া, সেটাকে আমরা বলবো রিপ্রেশন। বোঝা গেল? অপশন 2। নেক্সট কোশ্চেন বলছে ডিফেন্স মেকানিজম হেল্প আস এ লট ইন ডিলিং উইথ। ভালো করে দেখো, বলছে ডিফেন্স মেকানিজম হেল্প আস। ডিফেন্স মেকানিজম কি করে, আমাদেরকে সাহায্য করছে। ডিফেন্স মেকানিজম হেল্প আস এ লট ইন ডিলিং উইথ, মানে ডিফেন্স মেকানিজম আমাদের কিসে সাহায্য করছে, ভায়োলেন্স ডিল করতে। ভায়োলেন্স মানে কি, ভায়োলেন্স কথার অর্থ হচ্ছে যেগুলো আমরা বলি ভায়োলেট হয়েও না, মানে উত্তেজিত হয়েও না, এগুলো। স্ট্রেস, আমাদের মধ্যে যে মানসিক যে চাপ, স্ট্রেস। ফ্যাটিক, দুশ্চিন্তা মানে ক্লান্তি। তারপর স্ট্রেঞ্জার মানে যেটা নতুন, কোনো কিছু নতুন, স্ট্রেঞ্জার। তাহলে কোনটা ডিল করতে সাহায্য করছে ডিফেন্স মেকানিজম? তাহলে কী হবে অ্যান্সার? তাহলে ডিফেন্স মেকানিজম ডিল করতে সাহায্য করছে অপশন নাম্বার 2, স্ট্রেস। তো আমাদের মনের মধ্যে বিভিন্ন স্ট্রেস আছে, সেই স্ট্রেসগুলো নিয়ন্ত্রণ করার জন্যই আমরা ডিফেন্স মেকানিজমকে ব্যবহার করি। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? নেক্সট দেখো, নেক্সট বলছে ডিফেন্স মেকানিজম আর মোটিভেটেড বাই। ডিফেন্স মেকানিজম আর মোটিভেটেড বাই, ডিফেন্স মেকানিজম আমাদেরকে কিভাবে মোটিভেট করে? বলছে কনসিয়াস থট, আমাদের কনসিয়াস থট থেকে। ডিপ্রেশন ফিলিং, বলছে আনকনসিয়াস থট, আর হচ্ছে কি ইরেশনাল থট। তাহলে ডিফেন্স মেকানিজম আমাদেরকে কিভাবে মোটিভেট করে, সেটা হচ্ছে আনকনসিয়াস থট। অর্থাৎ যেগুলো আমাদের প্রয়োজন নেই, যে সমস্ত চিন্তাভাবনাগুলো আমাদের প্রয়োজন নেই, সেগুলো আমরা কি করি, ভুলে যেতে চাই। অর্থাৎ সেগুলো আমাদের আনকনসিয়াস মাইন্ডে নিয়ে চলে যায়। তো এই অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তাহলে ডিফেন্স মেকানিজম কি, ডিফেন্স মেকানিজম হচ্ছে একটি আনকনসিয়াস থটস। বোঝা গেল? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন বলছে ডিফেন্স মেকানিজম আর ইউজড বাই ইন ইন্ডিভিজুয়াল। ডিফেন্স মেকানিজম আর ইউজড বাই ইন ইন্ডিভিজুয়াল। ডিফেন্স মেকানিজম আমরা ব্যবহার করি, আমরা প্রত্যেকে ডিফেন্স মেকানিজম ব্যবহার করি কি জন্য? বলছে টু সলভ পার্সোনাল প্রবলেম, আমাদের ব্যক্তিগত সমস্যাকে সমাধান করার জন্য। 2 নম্বর টু অ্যাভয়েড আনপ্লেজেন্ট সিচুয়েশান, আমাদের মধ্যে বিভিন্ন আনপ্লেজেন্ট মানে যেটা আমাদেরকে আরাম দেয় না, এরকম সিচুয়েশানকে অ্যাভয়েড করার জন্য। অপশান নাম্বার 3 বলছে টু প্রমোট অ্যাডজাস্টমেন্ট প্রসেস। টু প্রমোট অ্যাডজাস্টমেন্ট প্রসেস কথার অর্থ হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে সাহায্য করে, বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে। বোঝা গেল? অপশান নাম্বার 4 টু কাউন্টার দ্য হস্টিলিটি অফ দ্য আদার, আমরা কি করব এখানে, শত্রুতাকে দমন করার জন্য। তাহলে কী হবে অ্যান্সার? এখানে ডিফেন্স মেকানিজমের মূল লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে আমাদেরকে মানিয়ে নিতে সাহায্য করে কে, এই ডিফেন্স মেকানিজম। অর্থাৎ অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ওকে, অপশান নাম্বার 3। তোমরা যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তোমরা স্ক্রিনে যে আমাদের নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটিতে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এখানে আমাদের যে কোর্সগুলো ফেসিলিটি তোমরা পাবে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইমারি, আপার প্রাইমারি, মক টেস্ট, নোটস, ইন্টারভিউ, সমস্ত কোর্সের ফেসিলিটি তোমরা পেয়ে যাচ্ছ। একদম তোমাদের রেঞ্জের মধ্যে ফিজ রাখা হয়েছে। একদম প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি আপ টু এক্সাম, মানে এক্সাম পর্যন্ত প্রত্যেকটা কোর্সের ভ্যালিডিটি থাকবে। তো তোমরা যারা
আমাদের কোর্সগুলো বাই করতে চাইছো, এখানে যে নাম্বারটি দেওয়া আছে 9647300217, এখানে রেগুলার ক্লাসের পিডিএফ ক্লাস হবে এই অ্যাপসের মাধ্যমে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, প্রিভিয়াস এর প্রশ্ন, সমস্ত কিছু ডিটেলস আলোচনা। ভর্তি চলছে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের পুরো কোর্স সম্পর্কে তোমরা আরো ডিটেলস জানতে পারবে, কবে কখন কিভাবে ক্লাস হয় সমস্ত কিছু। দেখো বলছে ডিফেন্স মেকানিজম পুশিং, থ্রেটেনিং অর কনফ্লিক্টিং ইভেন্টস or situation out of conscious memory is termed as। ভালো করে জিনিসটা বোঝো তাহলে বুঝতে পারবে। বলছে এক ধরনের ডিফেন্স মেকানিজম রয়েছে যে কি করছে, পুশ। পুশ মানে কি, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে ডিফেন্স মেকানিজম রয়েছে যেটা পুশ করছে, ধাক্কা দিচ্ছে, দমিয়ে দিচ্ছে। কি? থ্রেটেনিং, যেগুলো আমাদের থ্রেট করে। থ্রেটিং মানে কি বলতো, যেগুলো আমাদের ক্ষতিকারক। থ্রেটেনিং মানে হার্মফুল, ক্ষতিকারক। ক্ষতিকারক বা কনফ্লিক্টিং ইভেন্ট। কনফ্লিক্টিং মানে কি, যেগুলো দ্বন্দ্বমূলক। বোঝা গেল? একটা হচ্ছে কি থ্রেটেনিং বা কনফ্লিক্টিং ইভেন্টস, যেগুলো দ্বন্দ্বমূলক ইভেন্টস রয়েছে বা সিচুয়েশন, সেগুলো কোথায়? আউট অফ কনসিয়াস মেমোরি। আমাদের যে মেমোরির তিনটে ভাগ আছে, আমরা বলেছিলাম, ফ্রয়েড বলেছেন মেমোরির তিনটে ভাগ, কনসিয়াস, আনকনসিয়াস আর সাবকনসিয়াস। তাহলে আমাদের ব্রেনে বা আমাদের মনের মধ্যে যেগুলো থ্রেটেনিং, যেগুলো চিন্তাভাবনা আমাদের ক্ষতি করছে, আমাদেরকে সবসময় কষ্ট দিচ্ছে, সেগুলো আমরা কি করছি? আউট অফ মেমোরি করে দিচ্ছি। কি মেমোরি? আউট অফ কনসিয়াস মেমোরি। আমাদের মন থেকে ভুলে যেতে চাইছি, আমাদের মনের মধ্যে দমিয়ে দিতে চাইছি, সেটাকে আমরা কি বলবো? দেখো, সেটাকে আমরা বলবো কি? ডেনিয়াল বলবো। 2 নম্বর বলছে রিপ্রেশন, প্রজেকশন আর র্যাশনালাইজেশন। তাহলে কি বলবো আমরা, বলো? একদম। তাহলে সেটাকে আমরা বলবো রিপ্রেশন। রিপ্রেশন কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে দমিয়ে দেওয়া। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার 2 রিপ্রেশন। নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চেন বলছে দ্য ডিফেন্স মেকানিজম ইন হুইচ উই অ্যাট্রিবিউট আওয়ার আনডিজারেবল কোয়ালিটি টু আদার্স ইজ কল্ড। এখানে বলছে এক ধরনের ডিফেন্স মেকানিজম রয়েছে যেটা কি করে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে কারোকে দায়ী করে। অ্যাট্রিবিউট কথার অর্থ হচ্ছে কাউকে দায়ী করে। কিসের জন্য? আমাদের আনডিজারেবল কোয়ালিটি, যেটা আমাদের সঙ্গে হয়েছিল, কোনো খারাপ পরিস্থিতি, যখন কোনো খারাপ পরিস্থিতি আমি অন্যের ওপরে চাপিয়ে দিই, বুঝতে পেরেছো? অন্যের ওপরে চাপিয়ে দিই, বা নিজের দোষটাকে যখন আমি অন্যের ওপরে চাপিয়ে দিই, সেটাকে আমি কি বলবো? দেখো, টু আদার্স মানে অন্যের ওপর যখন আমি চাপিয়ে দেব, সেটাকে আমরা কি বলবো? আইডেন্টিফিকেশন, প্রজেকশন, ডিসপ্লেসমেন্ট আর রিগ্রেশন। কি হবে আনসার? এটা আমাদের সঠিক আনসার কি হবে? প্রজেকশন। তাহলে নিজে যখন কোনো একটা দোষ করব, দোষ করে যখন আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দেব, সেটাকে আমি কি বলবো? প্রজেকশন। দেখবে ছোটরা কি করে, কোনো একটা জিনিস ভেঙেছে, ভাঙার পরে বলে না না আমি ভাঙিনি, ভাই ভেঙেছে বা আমার বোন ভেঙেছে, বলে না যে নিজে ভেঙেছে। নিজে ভাঙার পরে সে বাড়ির অন্য কারোর ওপরে চাপিয়ে দিচ্ছে, এটাকে আমরা কি বলবো? প্রজেকশন। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে ডিফেন্স মেকানিজম আর ইউজ টু প্রোটেক্ট দ্য। তাহলে এর প্রথম ক্লাসে মনে পড়ছে, তাহলে ডিফেন্স মেকানিজম প্রোটেক্ট করছে কোনটা? তাহলে ডিফেন্স মেকানিজম প্রোটেক্ট করছে আমাদের ইগো কনসিয়াসলি, ইদ আনকনসিয়াসলি, সুপার ইগো আনকনসিয়াসলি, ইদ আনকনসিয়াসলি। আমরা কি বলেছিলাম বলো? ইদ মানে ইগো আর সুপার ইগো। তাহলে এখানে কি হবে? এই যে মিডিলে কে থাকে? ইগো থাকে। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? ইগো। ইগো আনকনসিয়াসলি। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। কারণ ইগো কি করছে? ইগো আমাদের ঈদ এবং সুপার ইগোর মধ্যে কি করছে? একটা ব্যালেন্স তৈরি করছে। তাই এখানে যেটা হয়েছে ডিফেন্স মেকানিজমের ক্ষেত্রে, সেটা হবে ইগো আনকনসিয়াসলি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলা আছে দেখো,
ইউজ অফ ডিফেন্স মেকানিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি ফর অ্যাডজাস্টমেন্ট ওয়াজ অরিজিনালি ইন্ট্রোডিউস বাই। তাহলে ডিফেন্স মেকানিজম কে ইন্ট্রোডিউস করেছে বা ডিফেন্স মেকানিজমের প্রবক্তা কে বলো? আব্রাহাম ম্যাসলো, সিগমন্ড ফ্রয়েড, কার্ল রোজার্স। তারপর অপশন নাম্বার 4 কি বলছে? পিয়াজে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? একদম সঠিক আনসার অপশন নাম্বার 2 বলছে সিগমন্ড ফ্রয়েড। তাহলে ডিফেন্স মেকানিজম কি করছে? সিগমন্ড ফ্রয়েড। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডিফেন্স মেকানিজম। নিচের কোনটি ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ছে না? এক হচ্ছে কি প্রজেকশন, 2 নাম্বার রিগ্রেশন, 3 নাম্বার হচ্ছে কি ইনাগ্রেশন, আর 4 নাম্বার সাবলিমেশন। বলো কী হবে আনসার? কালকে পড়িয়েছিলাম, বলো কোনটা আমি পড়াইনি? তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3 ইনাগ্রেশন। তাহলে ইনাগ্রেশন কিন্তু ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ছে না। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে দ্য টাইপ অফ ডিফেন্স মেকানিজম ইন হুইচ ইমোশনাল ফিলিংস ইজ ট্রান্সফার। দেখো ট্রান্সফার করে দিচ্ছি, ইমোশনাল ফিলিংসকে কী করছি? ট্রান্সফার করছি, মানে অন্যের ওপরে ট্রান্সফার করেছি। এই যে বললাম যে আমাকে কেউ বকেছে, সে আমি যে তাকে বকতে পারলাম না। অনেক সময় না আমাকে আমার মা বকেছে, তো আমি আমার তো মাকে বকতে পারবো না, সেটা কি করলাম? আমার যদি ছোট ভাই বা ছোট বোন থাকে তার উপরে সে রাগটা আমি চাপিয়ে দিলাম, মানে সেই রাগটাকে আমি আমার ইমোশনটাকে কী করলাম? ট্রান্সফার করে দিলাম। এটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট, ট্রান্সফারেন্স, সাবলিমেশন আর কনভার্সন। কী হবে আনসার? সঠিক আনসার হবে অপশন নাম্বার এ ডিসপ্লেসমেন্ট। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট বলছে ম্যাচিং করতে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ম্যাচিং করতে বলছে। প্রথমে আছে কি প্রজেকশন। প্রজেকশন মানে কি? প্রজেকশন কথার অর্থ হচ্ছে নিজে দোষ করে অন্যের ওপরে চাপিয়ে দেওয়া। নিজে দোষ করে অন্যের ওপরে চাপিয়ে দেওয়াকে বলছে প্রজেকশন। তাহলে 1 নম্বরে কি বলছে দেখো, বলছে রিটার্নিং টু প্রিভিয়াস স্টেজ, মানে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। বলেছিলাম না কালকে যে আমরা অনেক সময় এত বড় হওয়া সত্ত্বেও বাচ্চাদের মতো কান্না করি বা বাচ্চাদের মতো ব্যবহার করি। বুঝতে পেরেছো? তাহলে এখানে বুঝতে পেরেছো রিটার্নিং দ্য প্রিভিয়াস স্টেজ অফ ডেভেলপমেন্ট, মানে আগের অবস্থাতে ফিরে যাওয়া। 2 নাম্বার কি বলছে? রিগ্রেশন। রিগ্রেশন কথার অর্থ কি? রিগ্রেশন মানে হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া। পূর্বের অবস্থায় ফিরে যাওয়াকে বলছে রিগ্রেশন। তার মানে হচ্ছে বি হলো 1, বি হয়ে গেল 1। তাহলে বি 1 কোথায় আছে দেখো? তাহলে বি আছে এখানে, দেখো এটা বি 4 আছে, বি 3 আছে। তাহলে অপশন নাম্বার 4 বা অপশন নাম্বার 1 হবে আনসার। বি 1 তো পেয়ে গেলাম। চলো এবার চলে আসি সি নাম্বার। বলছে দেখো এখানে দেখো 2 নাম্বার কি বলছে? অ্যাক্টিং আউট আনঅ্যাকসেপ্টেবল ইম্পালস ইন সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়ে। এই যে বলেছিলাম যে আমার কোনো রাগ হয়েছে বা আমার কোনো স্ট্রেস রয়েছে, আমি সেটা এমন জায়গায় প্রকাশ করছি যেটা সমাজ ভালো চোখে দেখছে না, কিন্তু আমি আমার রাগটাকে আমি সঠিক পথে চালিত করলাম। সেটাকে আমি কি বলবো বলো? সেটাকে আমি বলবো সাবলিমেশন। অর্থাৎ যেটা অপশন নাম্বার 2 রয়েছে সেটা হচ্ছে সাবলিমেশন। যেটা কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে 2007 সালে যখন যুবরাজ সিংকে রাগানো হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপে, তখন যুবরাজ সিং নিজে রেগে গিয়ে সে 6টা বলে 6টা ছক্কা মারলো। তার যে রাগ সে কিন্তু দেখিয়ে দিল যে 6টা বলে ছক্কা মেরে। এই যে তার রাগটাকে সঠিক পথে চালিত করলো, এটাকে আমরা কি বলবো? সাবলিমেশন। বুঝতে পেরেছো? বা কোনো একটা ছেলের ধরো রিলেশন ছিল, ব্রেকআপ হয়েছে, সে কারণ ব্রেকআপটা কি? কারণ সে বেকার, কোনো সরকারি চাকরি করে না। তো ছেলেটা কিন্তু তার ব্রেকআপ হয়েছে বলে সে কিন্তু নেশা করেনি, সে কী করলো? রাত দিন পড়াশোনা করে সে দেখিয়ে দিল যে আমিও পারি। এই যে রাগটা সে সঠিক পথে দেখালো, এটাকে বলছে সাবলিমেশন, যেটা অপশন নাম্বার 2 আছে। তারপর দেখো কি বলছে? অপশন নাম্বার 3 হচ্ছে রিপ্রেশন। রিপ্রেশন মানে কি? রিপ্রেশন মানে হচ্ছে দমিয়ে দেওয়া, যেটা বলেছিলাম। বলছে প্লেসিং আনঅ্যাকসেপ্টেবল ইম্পালস ইন ইয়োর সেলফ ওয়ান টু সামওয়ান এলস। মানে কি বলছে দেখো, যে এখানে যেটা বলছে যে প্লেসিং আনঅ্যাকসেপ্টেবল ইম্পালস, মানে আমাদের যে আনঅ্যাকসেপ্টেবল ইম্পালসগুলো রয়েছে সেটা কি করি? যে অন্যের ওপরে চাপিয়ে দিই, অন্যের ওপরে চাপিয়ে দিচ্ছি। বোঝা গেল? আর অপশন নাম্বার 4 বলছে পুলিং ইনটু দ্য
আনকনসিয়াস মানে যেটা আমাদের মনের মধ্যে আনকনসিয়াস করে দেওয়া, মানে যেটা আমরা আউট অফ দ্য মাইন্ড করে দিচ্ছি। আউট অফ দ্য মাইন্ড মানে সেটাকে দমিয়ে দিচ্ছি, যেটা রয়েছে অপশন নাম্বার সি। সি হচ্ছে 4, বোঝা গেল? দেখো সি হচ্ছে 4 আছে, তারপর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এ হবে 3, দেখো এ হবে 3। এ মানে কি? প্রজেকশন। প্রজেকশন মানে নিজে দোষ করে অন্যের উপর চাপিয়ে দেওয়া। এ হবে 3। দেখো প্লেসিং আনএক্সেপ্টেবল ইম্পালস ইয়োর সেলফ, নিজে দোষ করেছি এবং কী করছি? ওয়ান সেলফ ইলস মানে অন্যের উপরে চাপিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছো? তাই এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, মানে এ হবে 3, বি হবে 1, সি হবে 4 আর ডি হবে 2। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ডিফেন্স মেকানিজম। নিচের কোনটি ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ে না? প্রজেকশন, রিপ্রেশন অ্যান্ড ডিনাইল, রিগ্রেশন এবং সাবস্টেনেশন। তাহলে সঠিক আনসার হবে অপশন নাম্বার 4, সাবস্টেনেশন। নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডিফেন্স মেকানিজম। নিচের কোনটি ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ছে না? 1 নম্বর আইডেন্টিফিকেশন, 2 নম্বর হচ্ছে কম্পেনসেশন, 3 নম্বর হচ্ছে র্যাশনালাইজেশন আর 4 নম্বর কি? 4 নম্বর বলছে অ্যাসোসিয়েশন। তাহলে নিচের কোনটি পড়ছে না? তাহলে আইডেন্টিফিকেশন পড়ছে, কম্পেনসেশন পড়ছে, র্যাশনালাইজেশন পড়ছে, কিন্তু অপশন নাম্বার 4 যেটা রয়েছে অ্যাসোসিয়েশন, এটা কিন্তু পড়ছে না। তো অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। তো এইরকম পরীক্ষায় তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে। বুঝতে পেরেছো কীরকম পরীক্ষা প্রশ্ন? এইরকম। তো পুরো টপিকটাই তোমাদের কমপ্লিট করে দিলাম। আশা করছি যদি পরীক্ষা প্রশ্ন দেয় তাহলে এখান থেকেই পারবে, কারণ এই টপিক থেকে প্রশ্ন আমাদের রাজ্য পরীক্ষা আসেনি, কিন্তু বিভিন্ন রাজ্য পরীক্ষায় প্রশ্ন এসেছে, তা আমি কিন্তু করিয়ে দিলাম। ঠিক আছে? কারণ বিভিন্ন যে ওয়ার্ড টাইপের যে টপিকগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন দিচ্ছে বলে করিয়ে দিলাম। ওকে, তো ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।